বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি 17-18 বছর পরে গত 36 জুলাই আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনের সূচনা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আন্দোলনের ডাক দিয়েছিলেন তরুণ ছাত্র ছাত্রীরা। এর পূর্বে এই ঢাকা শহরে শাইন স্কুলে সম্ভবত 2জন বা 1জন ছাত্র বাস চাপা দিয়ে মারা হয় তাকে। এরপরে আপনার নিরাপদ সড়ক আন্দোলন হয়। ওই দিনকের ওই নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্র ছাত্রীরাই আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ছাত্রছাত্রী, সেই ছাত্রীরাই সেখানে ছাত্রছাত্রীরাই আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনটা আপনার খুব সহজ ছিল না। এই আন্দোলন ছিল একদল তরুণ যুবক যারা বাংলাদেশের ভবিষ্যৎ ভালো করে বুঝেন, ভালো মন্দ বুঝেন, যারা এদেশের গতি প্রকৃতি বুঝেন, তাদের পক্ষ থেকে ডাকা একটা আন্দোলন। এবং এই আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের নামে এবং সেই আন্দোলন পর্যায়ক্রমে এক দফার আন্দোলনে রূপ নেয় এবং এদেশ থেকে দীর্ঘ 15 বছর আমাদের বুকের উপরে চেপে থাকা সেই গল্পের সিন্দাবাদের বুড়ার মতো যে আমাদের যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী তার দল যে আমাদের ঘাড়ে চেপেছিল, যে কোনো ক্রমেই আমাদের ঘাড় থেকে তাকে নামানো যাচ্ছিল না। বহু আন্দোলন দেশে হয়েছে কিন্তু কোনো রেজাল্ট হয়নি। একটি বালির ট্রাকও আমরা সরাইতে পারি নাই। তো এই প্রেক্ষাপটে আন্দোলনটা সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। এদেশের সকল স্তরের মানুষেরা, আপনার পুরুষ নারী, শিক্ষক ছাত্র শ্রমিক, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কলেজ শিক্ষক, স্কুলের শিক্ষক, চাকরিজীবী, সকল স্তরের মানুষ এই আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিলেন। এই আন্দোলন কোনো দলের আন্দোলন ছিল না। দলের নামে আন্দোলনের ডাক দেওয়া হয় নাই, বরং এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পন্দন, যে কথা বলতো, হৃদয়ে যে কথা বলতো, মানুষ যেটা নিয়ে স্বপ্ন দেখত, এমন একটি বিষয় নিয়ে যখন ছাত্রছাত্রীরা ডাক দিল তখন সকলেই অংশগ্রহণ করলো। কিন্তু ঠিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি মিছিল মিটিং এর মধ্যেই এই আন্দোলন সমাপ্ত হয়ে যায়নি, বরং যে আন্দোলনকে করতে যে পরিসমাপ্তির দিকে, পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে অনেক লোকদেরকে জীবন দিতে হয়েছে। সে আবু সাইদের 2 বাহু তুলে ধরে খুলে ডানা মেলে সে যখন বলেছিল, বুকের মধ্যে অনেক কথা, অনেক ব্যথা, কাজে সেই বুকে যখন পুলিশ গুলি করলো, আবু সাইদ বারবার পড়ে যাচ্ছিল গুলি খেয়ে এবং উঠে দাঁড়াচ্ছিল, তখনই পৃথিবী বুঝলো, বাংলাদেশের মানুষ বুঝলো যে এই ভূখণ্ডে একটি উত্তাল আন্দোলন হচ্ছে, একটি সংগ্রাম হচ্ছে, একটি বিপ্লবের সূচনা হয়েছে। এবং সেই আবু সাইদের সেই জীবনদান শেষ হয়ে যায়নি রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের থেকে, বরং সেটা মুগ্ধ পর্যন্ত চলে আসলো।
সেদিনের উত্তরার মুগ্ধ শোনো সশস্ত্র ব্যক্তি ছিলেন না, সশস্ত্র যুবক ছিলেন না, মুগ্ধ কিন্তু আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমরা তার জানি, তার পরিচয় জানি, তার আদর্শিক পরিচয় জানি, আবু সাইদের আদর্শিক পরিচয় জানি। দু একটি বারের জন্য আমরা বলি নেই তাদের পরিচয়ের কথা, আজও আমরা বলি নেই। এবং আমরা দেখতে পেলাম যে আন্দোলন ইন্টেন্সিফাই হলো এবং দিনের পর দিন মানুষ রাস্তায় নেমে এই আন্দোলনে অংশগ্রহণ করলো, হাতে হাত ধরলো, বুক পেতে দিল, লাশের পর লাশ পড়লো, কিন্তু মানুষ রাস্তা ছাড়লো না। যার ফলে এই আন্দোলন শুধু সফলই হয়নি, যারা বলেছিল যে পালাবে না, কি ভাই বলেছিল না, পালাবে না, জায়গা দিবেন, আপনার বাড়িতে যে উঠবো, তো ঠিকই তারা বাড়িতে উঠছে, কিন্তু আমাদের বাড়ি ওঠে নাই, মামার বাড়িতে যে উঠছে। কিন্তু আমরা দেখতে পাই কি এই আন্দোলন করা হলো কেন? এই আন্দোলন কি রুটির জন্য করা হলো? এই আন্দোলন কি ভাতের জন্য করা হলো? এই আন্দোলন কি রাস্তার জন্য করা হলো? এই আন্দোলন হয়েছিল বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য, স্বাধিকারের জন্য, অধিকারের জন্য। কারণ সেই 54-55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি আমরা ইস্ট পাকিস্তানকে ধরি, দেন দি পিরিয়ড ইজ অ্যাবাউট 78 ইয়ার্স, এবং আমরা এখনো পর্যন্ত একটি দেশ করতে পারিনি। অনাচার, অত্যাচার, নিপীড়ন, জুলুম এবং চাঁদাবাজি এবং একের পর এক স্বজনপ্রীতি, এইগুলা দেশে চলছিল। যার ফলে মানুষের বুকে, বিশেষ করে তরুণদের মনের মধ্যে ছিল একটি তীব্র প্রতিবাদ, তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আপনার পাওয়ার একটি আশা। যার ফলে দেখা গেছে আন্দোলন এমন একটি চরিত্র নিয়ে এসেছিল, পৃথিবীর বুকে যে চারিত্রিক বৈশিষ্ট্য বিরল। আমরা পুলিশকে বলতে শুনেছি, স্যার একটা গুলি করলে একটা মরে, আর কেউ যায় না। এ কথাটা খুব সহজ, কিন্তু এর ব্যাখ্যা অনেক বিস্তৃত, অনেক লম্বা। এবং সাধারণত কোথাও কোনো গুলি চললে সেখান দিয়ে লোক যায় না, চলে যায় না, এইটা কিন্তু বলা যায় না। আজকে আমাদের এইখানে যারা আছে, আমাদের ভাই সেলিমউদ্দিন সহ অনেকেই, তাদেরকে জেলে যাইতে হয়েছে, তাদেরকে হাত করা, ডান্ডা বেড়ি পরে পুলিশে ধরে নিয়ে গেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আজকে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জেলে ছিলেন, আজহার ভাই বোধহয় 13 কি 14 বছর জেলে ছিলেন। রবিউল ইসলাম খান ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে তাকে। ডক্টর শফিকুল ইসলাম, তাকেও ডান্ডা বেড়ি পড়া হয়েছে। আমাদের ভাই দিলওয়ার হোসেন, শিবিরের আরেকজন কেন্দ্রীয় সভাপতি, তাকে আপনার নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, যার উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। এবং বহু লোককে আমরা দেখেছি যে আশুলিয়াতে আপনার 5-7টি মানুষকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর সেই লাশ কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে আপনার নির্মম ঘটনা নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো কোনো অভিযোগ থাকার কথা নয়। লাশ দিয়ে কেন এমন ঘটনা? আমরা দেখি যে আপনার সেই ঝিনাইদহের এক মাকে বলতে যে আমার সোনামণিকে তোমরা যদি মেরেই ফেলবে, তার চোখ উঠাইলা কেন? আসেন কেউ এর প্রশ্নের উত্তর দিতে? বাংলাদেশে আয়না ঘর করা হয়েছে। এই আয়না ঘরের থেকে ফিরে এসছে ব্যারিস্টার আরমান, ফিরে এসছে ব্রিগেডিয়ার আজমি, মাত্র কয়েকদিন পরে ফিরে আসছে আপনার হুমাম কাদের, আরো কয়েকজন ফিরে আসছে। কিন্তু এই 4-5টাই কি আয়না ঘর ছিল? আজকে বাকি লোকেরা কোথায় গেল? আমরা প্রথম থেকে বলে আসছি
যে আমরা এই আন্দোলনকে, অত্যাচার নিপীড়নকে কখনো দলীয়, কে কথা বলছেন ভাই, খুব বেশি প্রয়োজন থাকলে প্লিজ প্লিজ গো গো গো। আর তুমি, তোমার তো বকা লাগবে, তুমি এখন হাত ঠিক হয় না, এখন তোমার এনে নিয়ে ঘুরতেছো। হ্যাঁ, কথা বলবা, মিটিংয়ের পরে কথা বলবো আমার সাথে। তাই বলছিলাম যে আমরা প্রথম থেকেই এই আন্দোলনকে দলীয় কোনো মোড়ক দিয়ে আমরা সেই আন্দোলনকে চিহ্নিত করি নাই। আন্দোলনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি পড়তে পড়তে, প্রতি বাঁকে বাঁকে আমরা ছিলাম। আমরা জানি আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমার মনে আছে, আমার বাসা তো এইখানে তেজতুরি পাড়া। সেখানে যখন একদিন একটা ফোন আসলো আমার কাছে, যাই করলাম, কে? অজ্ঞাত ফোন। আমি ধরে ফেলেছিলাম। বলা হলো, আপনি কে? খুব গরম আওয়াজের। তো যাই হোক, তখনই বুঝলাম সামথিং গোয়িং রং। এর আগে মোবারক ভাইকে গ্রেফতার করা হলো। তখন বাসায় সিদ্ধান্ত হলো যে বাসায় থাকা যাবে না। আগে বাসায় থাকতাম উপর নিচ করে করে। দেন পরের দিন সকালবেলা আমরা এখান থেকে চলে গেলাম, কিন্তু সেটা খুব সুখ যাত্রা ছিল না। আমার মনে হয় জামাত ইসলামের মধ্যে যারা কর্মী ছিল তাদের মধ্যে সবচেয়ে আরামী মনে আমি ছিলাম। রিয়েলি আমি অনেক আরামী ছিলাম বলবো, কিন্তু আমাদের ভাইয়েরা সকলেই জেলে গেছে। আমি জেলে গেছি বহু আগে, ছোটবেলায়, কিন্তু এই সময় আমার জেলে যাওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আমি যখন বেরোলাম তখন আমাদের রাত্রে বাসায় আলোচনা করা হয় কিভাবে বেরোবো বাসার থেকে। সবাই না চিনল তো কেউ কেউ চিনে আমাকে, এখন তো অনেক বেশি মানুষ চিনে। তখন বলা হলো, ঠিক আছে গাড়ি নিয়ে যান। সবাই বললো যে গাড়ি মোর প্রবলেম, গাড়িকে চেক করা হয়। তো যাই হোক, ঠিক হইলো যে রিক্সায় যাইতে হবে। রিক্সায় যাবো, কোথায় যাব? পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত হলো যে আমার একটা প্রেসক্রিপশন ছিল, ফাইল ছিল এক কার্ডিয়াক ডাক্তারের। হি ইজ অ্যাকচুয়ালি মাই প্রেসার, ব্লাড প্রেসারের ডাক্তার। Then I took this file along with my son and we hired a rickshaw. আমরা ইবলিসিনে হাসপাতালে রিক্সা নিলাম। রিক্সা কিছু বলা হলো না, কারণ এখানে সব জায়গায় ট্যাঙ্ক ছিল, মিলিটারি ছিল। আপনারা দেখছেন তো যে আমরা এই দিক দিয়ে গেলাম এবং এই আমাদের রাজাবাজারের ভিতর দিয়ে পাস হয়ে, এই রাস্তাগুলো আমি এখন আগে চিনতাম না, এখন চিনি। এই দিক থেকে বেরোয় যাই আমরা ধানমন্ডিতে ঢুকলাম। ধানমন্ডি ঢোকার পরে আমার ছেলে বললো যে, বাবারে তুমি কি ধানমন্ডি 7-এ যাইতে পারবো? আপনার সাথ যাইতে পারবো। গেলাম, আমারই বোনের বাসা। সেখানে যাই দেখলাম গেট খুব পাড়া আর কি। আমাদের নাম লিখতে হলো, কোথায় যাবো, টেলিফোন নাম্বার ইত্যাদি। দেন আমি ওখানে গেলাম। আমি গেলাম কোথায় আমি নিজেও জানতাম না আমি কোথায় গেলাম। ওই বিল্ডিং আওয়ামী লীগের 2জন এমপি আছে, সেখানে আমি গেলাম। এবং আমি যে বাসায় থাকলাম, আমার পাশের ফ্ল্যাটেই হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পিএসের ফ্ল্যাট। ভেরি নাইস প্লেস টু স্টে, ইজন্ট ইট? ভেরি নাইস প্লেস। সেখানে থাকলাম। তো আমি আর নামাজে গেলাম না মসজিদে। মসজিদে ছাড়া তো নামাজ পড়া উচিত না, পুরুষদের সকলেই তাই করা উচিত। তো যাই হোক, সময় কাটালাম। আর তখন থেকে আগের থেকে নির্বাহী বৈঠক হচ্ছিল আমাদের, কন্টিনিউয়াস। প্রতিদিন 1বার 2বার 3বার রাত্রে, গভীর রাত্রে ফোনে নির্বাহী বৈঠক করতে লাগলাম। দেন ইট ওয়াজ ভেরি ক্লিয়ার টু আস, যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে। ইফ ইউ টক through telephone, you have no safety. The device was established by the Bangladesh government, যেখানে আপনাকে ইজিলি ধরতে পারবেন। This unit is working in the inside of গণভবন। আপনার গণভবনের কাছে মসজিদ আছে না, ঠিক মসজিদের পুরো পাশে লাল বিল্ডিংটা দেখবেন। এই লাল বিল্ডিং একজন ব্রিগেডিয়ার মেজর জেনারেলের নেতৃত্বে ইউনিটে কাজ করে, যে ইউনিট এখনো পর্যন্ত কাজ করতেছে। ইট ইজ ওয়ার্কিং অন এ টাওয়ার বেসিস। সেখানে আমি গেলাম। আমি এভাবে এটা বলতে চাচ্ছি যে আল্লাহর ইশারাকে দেখেন, আল্লাহর নিশানাকে দেখেন। আমরা রিক্স নিয়ে কথা বলতাম না, কোথায় হবে মুভমেন্ট, কি হবে। সেলিম ভাই হচ্ছে, সেলিম কি জেলে ছিলেন তখন, বাইরে ছিলেন। উনিও আর আপনার বিভিন্ন জায়গা থেকে আমরা মানে অ্যাটেন্ড করছিলাম।
এবং এই আন্দোলন অনেকে কৃতিত্ব করেন। আমি একটা বই পড়ছিলাম, অনেক কৃতিত্ব দাবি করেন যে আমরা এটা ভাষা আন্দোলনের বই। সেই আন্দোলনে অনেকে দাবি করেন যে ওনারা সবাই ভাষা আন্দোলন করেছেন। তারপর একটা লিখছে একজনে যে বহু বামপন্থীতে দেখা গেছে যে ওই ঢাকা মেডিকেল কলেজ রাস্তা দিয়ে ঘুরতে আসায় যে পুলিশ ধরে কিনা, তাহলে ভাষা সৈনিক হয়ে যাবে। এরকম আমরা দেখি যারা সাংবাদিকদেরকে প্রশ্ন উত্তরে বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তারাই এখন বাইরে এবং সংসদের ভিতরে বলে জুলাই আন্দোলন আমরা করেছিলাম। আমরা এটা অস্বীকার করি না যে আপনারা গ্রেপ্তার হয়েছিলেন, অস্বীকার করি না যে অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, এগুলো আমরা অস্বীকার করি না। কিন্তু সেই শিলংয়ে না কোথায় বিরাট রেস্ট হাউসে বিশাল রুমের মধ্যে সোফার মধ্যে গায়ে নিয়ে দিয়ে থাকার, আর বাংলাদেশে পালায় পালায় জেলখানা থাকা, ডান্ডাবেড়ি পড়া দুটি এক জিনিস না। বাংলাদেশ থেকে আমিও চলে গেছিলাম, লন্ডনে গিয়েছিলাম, সেখানে যারা ছিলেন, আমি অনেকদিন ছিলাম, বেশি দিন থাকা সম্ভব নয়, ভিসা ইস্যু। কারণ কখনো ভাবি নাই যে পলিটিক্যাল আশ্রয় নেওয়া হবে। আমাকে বলা হয়েছিল আমার বড় মেয়ে সেখানে থাকে, তুমি পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করো, বাট আই ডিড নট। আই বলছি নো, আই উইল ডু ইট। দেন আই ওয়েন্ট টু কাতার। কাতারে বেশ কয়েকবার থাকলাম, আর থাকতে পারতেছি না, কারণ সেখানে আমার থাকার আইনগত ইয়া নেই। দেন আই ওয়েন্ট টু ওমান। এসব তো আমরা বলি নাই ভাই। ওমান গিয়েছিলাম, সেখানে আমি 22 দিনের ভিসা পাইছিলাম, আমি স্টে ফর 22 দিন ওখানে থাকলাম। আই কেম ব্যাক টু কাতার। এই যে আমাদের কাহিনী, বহু লোক, বহু মজার ব্যাপার হলো যে যখন এই বাংলাদেশটা স্বাধীন হয়ে গেল, অনেকে আপত্তি যে এটা আপনারা এটা স্বাধীন বলতেছেন কিনা। আমাদের একজন খুব তুখর ব্যারিস্টার, ভালো বিতর্ক করতে পারে, তিনি আমার পাশের সিটে, তিনি কালকে খুব ভালো বিতর্ক করলেন। তিনি এনসিপির লোকদেরকে বললেন, এখানে এনসিপির আমার তরুণ হাত ভাঙা ভাইরা আছেন, I salute them. I again tell you, I tell you this young people. তারা বললেন যে আপনারা আন্দোলন করেন কিন্তু জামাত হয়ে যাবেন না। আমি সেই আপনার ব্যারিস্টারকে বলতে চাই, দেখেন আপনি কোথা থেকে আসছেন, কি তার পরিচয়, কার জামাই আপনার, এই কথা আমরা জানি, ভুলে যাই। আপনার লোক, আপনার শ্বশুররা আজকে কোথায় আছে? ভারতে নাই। কাজে আপনি পানিটাও খান, ডাঙ্গাটাও খাইতে চান, ভালোই তো ব্যবস্থা দেখতেছি। আপনি বলেছেন যে আপনি তো জেল খাটছেন, কাকে বলছেন? ভাই জেল খাটছেন, জেলখানা, আপনার জেলখানা আর আমাদের জেলখানা তো এক জিনিস না। 13-14 বছর আমাদের আজহার ভাই কন্ডেম সেলে ছিল। ইজ ইট কম্পারেবল টু ইয়োর ইমপ্রিজনমেন্ট? নেভার, কখনো নয়। আজকে আমরা নীতিগতভাবে, এবং আরেকটি কথা বলা দরকার, যখন আমাদের জোট ছিল বিএনপির সঙ্গে, সেই জোটে কিন্তু আপনি ছিলেন, তখন আপনার গায়ে আমাদের গন্ধ লাগে না। এখন মেলা গন্ধ না, এখন মেলা গন্ধ। আমরা বিস্কুট খাইলে আপনারা বলেন যে আমরা বাতাসা খাইতেছি, আর আপনারা বাতাসা খাইলে বলেন যে আমরা দামি ক্রিম বিস্কুট খাইতেছি। এই সমস্ত গল্প কাহিনী চলবে না। আমরা জানি যে বাংলাদেশের ভাগ্য আকাশ কোথায় আটকায় যায়, কেন আমার দেশের মানুষরা আজকে ধুকে ধুকে মরে, সেটা আমরা জানি। কাজেই সেই জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল জুলাই সনদ, জুলাই চার্টারকে বাস্তবায়ন করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ কখনোই তাদের ভাগ্য আকাশে সেই এক ফালি চাঁদ আর দেখতে পেল না কখনো। এই ঈদের চাঁদ যখন কিছুদিন আগে উঠলো, তখন বাংলাদেশের মুসলমানরা সেই রমজানেরই রোজার শেষে এই গান গাইল, কিন্তু আমরা আর এই গান গাইতে পারলাম না। আজকে আমাদের সংসদ থেকে ওয়াক আউট করে আসতে হলো, কিছুতেই আমাদের কথা শোনা হচ্ছে না।
আমিরে জামাত তো সুন্দরভাবে মোলায়েম ভাষা যে স্বীকৃতি আমার সেই তরুণ ব্যারিস্টার নিজেও দিয়েছেন। আমার তো মেলা বদনাম হয়ে গেছে, আজকে আমি 12-14 বার হাত তুলছি, আমাকে কোনো চান্স দেওয়া নেই। আমাদের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে আমি কথা বললাম, সকলে বলেন যে আপনি এত রাগ হয়ে যান কেন, আপনি তো শান্ত মানুষ, ভদ্র মানুষ। রাগ হয়ে যায় যখন, কেন রাগ হয়ে যায় যখন এই রক্তের বিনিময়ে বাংলাদেশ সেই জুলাই সনদ যখন বাস্তবায়ন হয় না, যখন আমরা একটি মেঘ দেখতে পাই, যখন সামনে একটু অন্ধকার দেখতে পাই, তখন ব্যক্তি আমার মূল্য কি? আমি তো এমনিও কয়েকদিন পরে মারা যাব, কিন্তু কি বাংলাদেশ রেখে যাবো আমাদের ভাইদের জন্য, আমাদের সন্তানের জন্য? তারা কি স্বাধীন থাকতে পারবে? আমরা দেখেছি যখন আপনারা বললেন যে এই সাংবিধানিক যে সংস্কার পরিষদ এটা বৈধ নয়, এখন আপনারা প্রেসিডেন্টের একটা অর্ডার মানবেন আর একটা অর্ডার অবৈধ বলবেন, এটা হতে পারে? আচ্ছা বলেন তো, যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হয়ে তখন গণভোট হয় না, রেফারেন্ডাম হয় নাই? এখানে অনেকেই দেখেন নাই, আমার মনে আছে। তো ওইটা বৈধ, হ্যাঁ, আর এইটা অবৈধ, হ্যাঁ। এটা কি হয়? বছর কিছুই না, বছর একজন পড়ে গেছে, কিছু না। তো কাজেই আজকে আমাদের এখন প্রশ্ন হলো, তো গল্প তো বেলা হলো, করতে হবে কি? হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ কথা। করতে হবে লড়াই, আবার লড়াই করতে হবে, আবার আবু সাইদরা মাঠে নামবে, মুগ্ধরা পানির বোতল নিয়ে নামবে আজকে। তাই আমরা আজকে ওয়াক আউট করেছি, আমরা এখনো আশা করি, আমরা বলতে চাই যে শুভ বুদ্ধির উদয় হবে আজকে। আপনারা জানেন কি যে বাংলাদেশে যে টিসিবির ফ্যামিলি কার্ড আছে, কে জানেন? তো হাত তোলেন তো, কত জানেন? দেখেন হাত তোলেন না, এগুলো কেউ আপনাকে বলা হবে না, নাম বলা হবে না, ঘাবড়াই না। আমরা তো নাম করার লোক, এমনি আমাদের ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। সরাসরি বুদ্ধি ধ্যানে বোকা দিচ্ছি, আমার ধরতে কোনো অসুবিধা নেই। আজকে বলছে যে আপনি তো খুব খাপা আমার উপরে। এখন হঠাৎ করে এমন একটি বলা হলো যে এইটা এমন একটা জিনিস বাংলাদেশে নিয়ে আসছে যে বাংলাদেশের লোকেরা এটা দেখে না। ভাই, আমার বাসার কেয়ারটেকারের ফ্যামিলি কার্ড আছে, অনেক কেউ জানে। ওই ফ্যামিলি কার্ডটা আমি নিতে চাইছিলাম আর কি, যে আমি সংসদে দেখাবো, এই দেখেন ফ্যামিলি কার্ড। ওইটার নাম হলো স্মার্ট ফ্যামিলি কার্ড। এইটা টিসিবি থেকে পণ্য, কি বলে, ঠিক না ভাই? এবং বহু লোকেরা এগুলো করতে যায়। তা আপনি একটা কার্ড করলেন, আমরা নিন্দাবাদ করি না, এটা নিন্দা করি না, কিন্তু আপনি এমন ভাবে বলছেন যে সামথিং কেম ফ্রম দ্য লন্ডন হুইচ ইজ ভেরি আপনার এক্সট্রা অর্ডিনারি। যে আজকে যে বক্তৃতা দিচ্ছে আপনি দেখে নেবেন, ভালো ভাষা, ভালো। তো এমন বললেন যে বাংলাদেশের অর্থনীতিতে চাঙ্গা যাবে, হ্যাঁ, মাসে 2000 টাকা দিলে অর্থনীতি ঝগড়া উৎপাদন হবে। কেন জানেন? ঝগড়া উৎপাদন হবে যে একটা সাধারণ পরিবারে যখন মানে স্ত্রী 2000 টাকা পাবে মাসায়, আর যদি তার স্বামী যদি টানা পড়ানো থাকবে, তাহলে চাপ দেবে, এক টাকা দে, বলবে না? আর 2000 টাকা কি হয় রে ভাই? একটা তরমুজের দাম তো 500-700 টাকা। কাজেই করেন, এগুলো ভালো করেন আপনারা, কিন্তু আমরা জুলাই সনদ চাই, আমরা জুলাই সনদ চাই। এর পিছনে অনেক রক্ত আছে, এই রক্ত বৃথা যাবে না। গল্প কিন্তু একটা বাকি আছে, সেটা কি? যে আমি 5 তারিখে বোধ হয় আমাদের দেশটা স্বাধীন হইল, ঠিক বললেন? আমি 5ই আগস্টে আমাদের ভাগ্নিরা প্রত্যেক দিনই যাইতো আর কি, ওখানে বাইরে তো রাস্তায় আমার বোন সহ। তা আমি যাই নাই, বলা যায় না কি হয়। তো যাই হোক, আমি 5 তারিখে বিকেলবেলা আসরের নামাজ পড়তে গেলাম ঈদগাহ জামে মসজিদে, জামাতে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। লোকেরা আমার একে আমাকে দেখে বলছে ঈদ মোবারক, কি বলেন?
মানুষের পালসটি বুঝতে পারেন না। তো আমি পরের দিন গেলাম, ওদেরকে দেখতে গেলাম, আমার ভাগ্নিদের একটা কথা শুনেই গেলাম। আমার দেখানো দরজা খুললো, দুইজনই, তারা বয়স খুব বেশি না, একটা এখন ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে আর একটা পরীক্ষা দিবে। বললো যে মামা আমাদের বাসায় রিফিউজি আছে। আমি তো জানতাম। আমি বললাম যে মামা এই কথা বলে না, ঠিক না, আমাদের বাসায় রিফিউজি আছে, কেন আসবে? কি হয়েছিল জানেন? ওই রাত্রে ওই যে প্রতিবেশী স্বরাষ্ট্রমন্ত্রী PS সাহেব, তিনি সেখানে ওর বাসায় উঠছে, আমার বোনের বাসায়, পাশাপাশি বোনের বাসায় উঠছে যে আমাদের আশ্রয় দেন। তো আমার বোন বলছে, আমার ভগ্নি বলতে বলছে ঠিক আছে আসেন। যেই রুমটাতে আমি ছিলাম, সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথরুম, AC, ওই রুমে তারা ছিল। আয়াতুল্লাহর জন্য কি বেশি দূর যাইতে হয় আল্লাহর নিদর্শন দেখার জন্য? আমি এই কথা ভুলি নাই, কখনো ভুলি না। আল্লাহ তাআলা তুমি কি দেখাতে পারো? তুমি তো বড় কিছু দেখাতে পারো। তো কাজেই আমাদের মনে রাখতে হবে যে মানুষ চিন্তা করতে পারে, পরিকল্পনা করতে পারে, কিন্তু ফয়সালা হবে আসমান থেকে, জমিনে কিছু ফয়সালা হবে না। গায়ে অনেক বল ভাবেন না। আপনার ইলেকশন কিভাবে করছেন, আপনার করছেন এগুলো আমরা জানি না। আমাদের অনেকগুলা সিট আপনারা ছেড়ে গেছেন। এই আমাদের নাসিরুদ্দিনের সিট ছেড়ে গেছে, মামুনুল হকের সিট ছেড়ে গেছে। হ্যাঁ, খালেদুজ্জামান বলতে তো ভয় লাগে আমার নামে ধরে নিয়ে যায়। আজকে আমি কথা বলছি তারেক জিয়ার সাথে, কথাবার্তা বললাম, অনেক কথা। তো বলছিলাম যে আসলে আজকে আমাদের ভাগ্যের সূচনা করা প্রয়োজন। অনেক প্রবলেম আছে আপনাদের, আমি জানি, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, আপনার ওয়াটার লগিং সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমাদের ওই বাবর বলবে, আমার ছাত্র জীবনের সাথী, সে বলবে এখান থেকে রিক্সা দেয় সারাদিন, বলে না? কিন্তু এগুলো হবে। কিন্তু বড় সমস্যা হলো আজকে ভাগ্য আকাশে এমন কালো মেঘ জমছে, যেই কালো মেঘ আবার আমাদের অন্ধকারে নিয়ে যাবে। কখনো কি ভাবেন না আপনারা, যেই গণভবনে দাপরের সহিত হাসিনা থাকতো, আর সেই চিতল মাছ বড়শি দিয়ে ধরতো আর কি। হায় আল্লাহ, গল্প চিতল মাছ ওইখানে হয়েছে আর সেখানে বড়শি দিয়ে ধরছে, মুরগি খামার সামার, আর ওইখানে হয়ে গেছে জুলাই জাদুঘর। এরপরে কি আল্লাহর নিদর্শন দেখা যায় না? আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার থাকার জায়গায় তো নো জায়গা। হ্যাঁ, কাজে এখন আমি কনক্লুশন করতে যাচ্ছি। আমার কথা হলো জামাত ইসলামী আমাদের সাথে, এনসিপি আছে, বলতে পারেন আমরা এনসিপির সাথে আছি, আমাদের সাথে মামুনুল হক সাহেবরা আছেন, আমাদের সাথে আরো দলরা আছে, এদেশের মানুষ আছে। কাজে সকলকে নিয়ে আমরা কোনো দলীয় আন্দোলন না, আন্দোলন এখন আমরা বলি নাই, উইল ডিসকাস, বাট আমরা ভাগ্য আকাশে যে একটি আশার সূর্য উঠেছিল, যে সূর্য আমাদেরকে এমন প্রবল আভা দিয়েছিল, মানুষ আশাবাদী হয়ে উঠছিল। তো কাজেই দেখেন, একটা কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পুলিশের নাকি নতুন পোশাকে আপনার খুশি না, পুরান পোশাকে যারা যাইতে চাই। দেখছেন আপনারা? আমি এই যে গ্রিন রোডে, গ্রিন সুপার মার্কেটের সামনে আমি বক্তব্য বলছিলাম যে পোশাক বদলে যদি মানুষের স্বভাব বদলা যেত, তাহলে এটা খুব সহজ সমাধান হয়েছে। পোশাক হবে না তো? কাজে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি। আরেকটি কথা বলে শেষ করছি, এই দুই